ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের যুগে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত কালীপ্রসন্ন সিংহ বাংলা চলিত গদ্যরীতির সার্থক উদ্গাতা হিসাবে বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন। ধনী বংশে ঐশ্বর্যের ঘেরাটোপে জন্মগ্রহণ করেও তিনি ধনী সমাজের কদাচারকে শানিত ভাষায় ব্যঙ্গ করেছেন। সমাজ পরিবর্তনের এক যুগ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেন কালীপ্রসন্ন সিংহ। একদিকে মধ্যযুগীয় নানা রীতিনীতি, অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির অনুপ্রবেশ। কোন পথে যে চলি, এই দ্বন্দ্বে দাঁড়িয়ে সমাজ, সভ্যতা ও সংস্কৃতিকে সঠিক পথে চালনার ক্ষেত্রে যে কজন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে কালীপ্রসন্ন সিংহ অন্যতম। মাত্র 30 বছরের জীবনে তিনি বাংলা সাহিত্য সমাজকে যথেষ্ট দিক নির্দেশ করেছেন। 1840 সালের 23শে ফেব্রুয়ারি কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের বারাণসী ঘোষ স্ট্রিটের বিখ্যাত ও বিপুল ধনী সিংহ পরিবারে কালীপ্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত নন্দলাল সিংহ, যিনি সাতু সিংহ নামে অধিক পরিচিত ছিলেন, এবং মাতার নাম ত্রৈলোক্যমোহিনী দাসী। তার প্রপিতামহ ছিলেন বিখ্যাত দেওয়ান শান্তিরাম সিংহ এবং ঠাকুরদার নাম ছিল জয়কৃষ্ণ সিংহ। কালীপ্রসন্নের যখন 6 বছর বয়স তখন কলেরায় তার পিতা নন্দলালের মৃত্যু হয়। 6 বছরের কালীপ্রসন্নের অভিভাবকত্ব ও তার বিপুল সম্পত্তির দেখভালের জন্য এগিয়ে এলেন পড়শি ও পারিবারিক বন্ধু হরচন্দ্র ঘোষ। বাবার মৃত্যুর জন্য তার বাল্যশিক্ষায় যে বিশেষ বাধা উপস্থিত হয়েছিল এমনটা নয়, তার ছিল অদ্ভুত এক স্মৃতিশক্তি। যা একবার শুনতেন তা তিনি হুবহু মনে রাখতে পারতেন। অত্যন্ত ডাকাবুকো ও সাহসী স্বভাবের ছিলেন ছোটর থেকে। স্কুলে মারামারি, ঠাট্টা, ইয়ার্কি আর হইহুল্লোড়ে এ ছেলের জুড়ি মেরা ভার। নিজের সম্পর্কে তিনি বলতেন, আমি সিংহ পরিবারের ছেলে, তাই জাত স্বভাব তো থাকবেই। কালীপ্রসন্নের পিতা হিন্দু কলেজের একজন অন্যতম পরিচালক ছিলেন। হিন্দু কলেজেরই ছাত্র ছিলেন কালীপ্রসন্ন সিংহ। 1857 সালে তিনি হিন্দু কলেজের পড়াশোনার পাঠ চুকিয়ে দেন। আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পক্ষে এ ছেলেকে বেঁধে রাখা সম্ভব ছিল না। বাড়িতে ছিল সুশিক্ষার পরিবেশ। বাল্যকালেই টোল পণ্ডিতের কাছে সংস্কৃত এবং উইলিয়াম কার্কপ্যাট্রিক সাহেবের কাছে ইংরেজি শিক্ষা নিয়েছিলেন। বাড়িতে ছিল বিপুল বইপত্রের ভাণ্ডার। ঠাকুমা ও মায়ের কাছে পেয়েছিলেন বাংলা ভাষার শিক্ষা। এছাড়া মা ঠাকুমার মুখে মুখে কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত শুনে শুনে পয়ার ছন্দও তিনি শিখেছিলেন। প্রভূত সম্পত্তি ও শিক্ষার অধিকারী হয়েও ধনী সমাজের উচ্ছৃঙ্খল আবহাওয়ার মধ্যে থেকেও সর্বদা মার্জিত, রুচিশীল, পরিশীলিত, ভব্য মনের অধিকারী ছিলেন। পাশ্চাত্য সংস্কৃতির জোয়ারে না ভেসে মোটা চাদর, ধুতি আর চটিই ছিল তার বাহ্যের আবরণ। মাত্র 14 বছর বয়সেই বাগবাজারের লোকনাথ বসুর কন্যা ভুবন মোহিনী দাসীকে বিবাহ করেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই ভুবন মোহিনী দাসীর মৃত্যু হয়। পরে রাজা প্রসন্ন নারায়ণ দেবের দৌহিত্রী শরৎ কুমারী দাসীর সঙ্গে আবার তার বিবাহ হয়। মাত্র 14 বছর বয়সেই বাংলা ভাষা চর্চার জন্য বিতর্ক সভার আদলে তিনি গড়ে তোলেন বিদ্যোৎসাহিনী সভা। পরে এখান থেকেই তার সম্পাদনায় প্রকাশ পায় বিদ্যোৎসাহিনী পত্রিকা। সবই তিনি নিজের অর্থে চালাতেন। এমনকি নিজের টাকা খরচ করে তিনি প্রকাশ করেছিলেন সর্বতত্ত্ব প্রকাশিকা, বিবিধার্থ সংগ্রহ ইত্যাদি বইও। জগনমোহন তর্কালঙ্কার ও মদনমোহন গোস্বামীর পরিদর্শক পত্রিকা সম্পাদনার ভারও তিনি নিয়েছিলেন। বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে মেঘনাদ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তকে সংবর্ধনা দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ।
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক রেভারেন্ড লং সাহেব অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন এবং তার অর্থদণ্ডও হয়। কালীপ্রসন্ন সিংহ নিজে টাকা নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন। কালীপ্রসন্নের হুতম পেঁচার নকশা বাংলা সাহিত্যের একটি যুগান্তকারী সৃষ্টি। তিনি হুতম পেঁচা ছদ্মনামে এই নকশা জাতীয় গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থই তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। হুতম পেঁচার নকশার প্রথম ভাগ প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে এবং পরে সম্পূর্ণ গ্রন্থ প্রকাশিত হয় 1868 খ্রিস্টাব্দে। 19 শতকের মধ্যভাগের কলকাতার নাগরিক জীবনের নানা উচ্ছৃঙ্খলতা, কদাচার, কলকাতার বিভিন্ন উৎসব, পালা পার্বণ, বারোয়ারি পুজো, মাহেশের রথযাত্রা ইত্যাদি নানা প্রসঙ্গ এই নকশায় বর্ণিত হয়েছে। এই গ্রন্থে গদ্য ভাষারীতিতে কালীপ্রসন্ন এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন। গ্রন্থটি আদ্যন্ত চলিত ভাষায় রচিত। কলকাতার কথ্য ভাষাকে অবিকৃতভাবে এবং দ্বিধাহীন চিত্তে তিনি বাংলা সাহিত্যের আসরে স্থান দিয়েছেন। কলকাতার চলতি বুলি অবলম্বন করে এরকম ব্যঙ্গ বিদ্রূপে পূর্ণ অতিশয় শক্তিশালী প্রয়াস বাস্তবিকেই ছিল বিস্ময়কর। কালীপ্রসন্ন দেখেছিলেন তৎকালীন কলকাতার বদ সহবত শোধরাতে গেলে এ ধরনের ঝাঁঝালো ভাষাই চাই। তাই তিনি হুতম পেঁচার নকশায় অবিকল শহুরে চলতি কথা ব্যবহার করেছেন। কোনো কোনো সময়ে অবিকল বাস্তবতার ঝোঁকে তিনি অশ্লীল ইতর শব্দ ব্যবহারেও লজ্জিত হননি। হুতম পেঁচার নকশার জন্য তিনি অধিকতর পরিচিত হলেও সাহিত্যের নানা বিভাগে তিনি স্বনাম মুদ্রিত করে গেছেন। তার অনেকগুলি পৌরাণিক নাটক বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল, যেমন বাবু, বিক্রমবর্ষী, সাবিত্রী সত্যবান, মালতী মাধবী প্রভৃতি। সিরিয়াস ধরনের গদ্যেও তিনি যথেষ্ট ছাপ রেখেছেন। তার সবচেয়ে বড় গৌরব হল মূল মহাভারতের অনুবাদ প্রকাশ। বিদ্যাসাগরের সদুপদেশ ও সহায়তায় এই তরুণ যুবক মহাভারত অনুবাদের মতো দুঃসাধ্য কর্মে অবতীর্ণ হন এবং বিপুল অর্থ ব্যয় ও অসাধারণ কর্মদক্ষতার ফলে মহাভারতের বিশুদ্ধ গদ্য অনুবাদ প্রকাশ ও প্রচার করেন। এই মহাভারত কালী সিংহীর মহাভারত নামে একদা শিক্ষিত বাঙালিদের ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে গৃহীত হয়েছিল। তিনি কেবলমাত্র মহাভারতের বঙ্গানুবাদ করেই থেমে থাকেননি। মহাভারতের বঙ্গানুবাদ খণ্ডে খণ্ডে জনতাকে বিলিয়েও দিয়েছেন তিনি সম্পূর্ণ বিনামূল্যে। তখনকার দিনে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে এই অনুদিত মহাভারতের 51,000 কপি তিনি বিতরণ করেছিলেন। তার রচিত এই মহাভারত অনুবাদটি তিনি মহারানী ভিক্টোরিয়াকেও পাঠিয়েছিলেন। তত্ত্ববোধিনী সভার মুদ্রণ যন্ত্রেই মুদ্রিত হয়েছিল কালীপ্রসন্নের এই মহাভারত। ক্যালকাটা রিভিউ পত্রিকায় কালীপ্রসন্নের এই দুঃসাহসিক কাজের প্রশংসা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুনলে আশ্চর্য হতে হয়, এই মহাভারত বিতরণের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এছাড়া বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধির জন্য বহু দান ধ্যান করতেন তিনি। কেউ সুগ্রন্থ লিখলে তিনি তাকে বিশেষভাবে পুরস্কৃত করতেন। আবার কাউকে কাউকে বই ছাপাবার যাবতীয় খরচও দিতেন। 1861 সালে হরিশচন্দ্র মুখার্জির মৃত্যুর পর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা অর্থের অভাবজনিত কারণে বিলুপ্তির সম্মুখীন হয়েছিল। কালীপ্রসন্ন সিংহ 50,000 টাকা দিয়ে সেই পত্রিকাটির মালিকানা কিনে নেন। হরিশচন্দ্র মুখার্জিকে তিনি অত্যন্ত সম্মান করতেন। সংরক্ষণের তাই তার স্মারক সংরক্ষণের জন্য 5,000 টাকা প্রদান করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহ প্রথা চালুর জন্য এত সংগ্রাম করেছেন, কালীপ্রসন্ন সেই বিধবা বিবাহকে পূর্ণ সমর্থন করেছিলেন এবং এই প্রথাকে জনপ্রিয় করার জন্য একটি বিধবা মেয়েকে বিবাহ করলে তিনি 1,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। সমস্ত খরচই তিনি নিজের পকেট থেকে করতেন। শুধু বিধবা বিবাহের সমর্থনই নয়, বাল্য বিবাহ রদেও
তিনি বিদ্যাসাগরের পাশে দাঁড়িয়েছিলেন। সমাজের নানা ক্ষেত্রে বিভিন্ন জনহিতকর কাজে তিনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং উদার হস্তে ও অকুণ্ঠ চিত্তে দান করেছেন। নিজের অর্থেই তিনি বিদ্যুৎ সাহিনী পাঠশালা, কয়েকটি অবৈতনিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিলেন। কলকাতার পানীয় জলের অভাব মেটাতে সুদূর ইংল্যান্ড থেকে প্রায় ৩,০০০ টাকা খরচ করে ধারাযন্ত্র আনিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। 1863 সালে কালীপ্রসন্ন সিংহকে অবৈতনিক শাসক ও ন্যায়পাল হিসাবে নিয়োগ করা হয়। কলকাতার মুখ্য পুরশাসকের দায়িত্বও তিনি সামলেছেন, হয়েছিলেন কলকাতার পুরাধ্যক্ষ। কিন্তু খরচের উপর তার যেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না, তেমনি দান ধ্যানও করে গেছেন অকাতরে। জমিদারের প্রধান আয়ের উৎস ছিল কৃষকদের দেওয়া রাজস্ব, কিন্তু নিজে জমিদার হয়েও কৃষকদের মঙ্গলের জন্য এই প্রথারও বিরোধিতা করেন তিনি। বেশ কিছু কৃষকের রাজস্ব তিনি মুকুবও করে দেন। শেষ বয়সে ঋণগ্রস্ত হয়ে পড়েন কালীপ্রসন্ন সিংহ। শুনলে অবাক হতে হয়, এত বড় একজন জমিদার শেষ বয়সে হয়েছিলেন নিঃস্ব, ঋণগ্রস্ত। অবশেষে 1870 সালের 24শে জুলাই মাত্র 30 বছর বয়সে তিনি ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিলেন। তার অকাল মৃত্যু বাংলা সাহিত্য ও সমাজের নিদারুণ ক্ষতির কারণ হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন কালীপ্রসন্ন সিংহের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।